তুমি কি কাল সকালেই চলে যাচ্ছ গো রামচাঁদ দাদা? রামেশ্বর? হ্যাঁ গো। হ্যাঁ রে, কালই চলে যাচ্ছি। তুমি তো আর দুটো দিন থেকে গেলে পারতে। আমার কি সেজও আছে রে? শেষটায় কত কাজ পড়ে রয়েছে, কত লোকের কত দায় যে আমার কাঁধে চেপে রয়েছে, তা যদি তুই জানতিস। এখানে এসেছিলুম ওই শিহরে আমারই দুই মক্কেল নিজেদের মধ্যে বিবাদ বিসম্বাদে জড়িয়ে পড়েছিল, সেটাই মিটিয়ে দিয়ে গেলুম। তোমার দুই মক্কেল মানে ওই আসকার মোল্লা আর বিপিন মণ্ডল? তুই জানিস? হ্যাঁ, শুনেছি তো। তাহলেই বোঝ কি পরিমাণ লোকসানটা হলো আমার। ওরা দুজনে নিজেদের মধ্যে মামলা করবে বলে ঠিক করেছিল। এদিকে দুজনের উকিল তো আমি। ওরা যদি মামলা করতো তাহলে তো একটা মক্কেল হাতছাড়া হয়ে যেত আমার। তাই মিটিয়ে দিয়ে গেলুম আর কি। হ্যাঁ, এদিকে পয়সা করে তো একটাও রোজগার হলো না। ওদিকে আবার কাছারি কামাই হলো কদিন, সেখানেও ঢুঢু। কিন্তু রামেশ্বর, এই গদায়ের ব্যাপারটা আমি ঠিক ঠাউর করতে পারছি না। আমি কি করি? মা তো জোর করে এখানে টেনে নিয়ে এলো। না এনে উপায় কি বল? আমিও তো শুনলুম যে ওই কলকাতার রানীমাও তার মন্দিরে এই মুহূর্তে গদাইকে রাখতে চাইছিলেন না। তা কি করবেন? আমি তো নিজের চোখে গিয়ে দেখেছি রামচাঁদ দাদা ভারী বাড়াবাড়ি শুরু করেছিল জানো। আমি 5 জনের সঙ্গে কথাও বলেছি, ওকে নাকি সামলানি দায় হয়ে পড়েছিল। তা হ্যাঁ রে, এখানেও কি সেই অবস্থা? এখানে সেরকম অবস্থা কিনা এখনো কিছু বুঝে উঠতে পারছি না গো রামচাঁদ দাদা, তবে মনে ভরসাও পাচ্ছি না। মেজো খোকা, আমি ওকে এখানে তোর ভরসায় আনিনি মেজো খোকা। সে আমি জানি মা, তুমি আমাকে মানুষের মধ্যে গণ্য করো না। আমি তাই বলেছি? বলতে হবে কেন, সে আমি বুঝি মা। এসব কথা তো নতুন কিছু নয়। সেই পর্দাদা যখন ছিল তখন থেকে আমি নাকি অকেজো, আমি বাউন্ডুলে, সংসারের কোনো কাজে লাগি না, আমি সংসারের প্রতি কোনো দায় দায়িত্ব কিচ্ছু নেই। এসব কথা কি কম শুনেছি নাকি? রামেশ্বর, কি বাজে কথা বলছিস? তুমি কি জানো রামচাঁদ দাদা? তুমি জানো না গদাই যা কিছু করে সব কিছুর দায় এসে বর্তায় আমার ওপর। দাদার কর্তব্য পালন করলে গদাই নাকি এ দশা হতো না। যত দোষ নন্দ ঘোষ। কেন কেন আমি কি ওকে কলকাতার মন্দিরে টেনে নিয়ে গিয়েছিলাম? আমি কি রানীমার মন্দিরে জুতেছিলাম? কাকে দুষছিস তুই মেজো খোকা? কাকে? দেখ মেজো খোকা, ঠাড়ে ঠোরে কথা কইবি নে। বড় খোকা কি সাত করে গদাইকে কলকাতা নিয়ে গিয়েছিল? সে আমি কি জানি? জানবি নে কেন? হ্যাঁ, এদিককার সংসার টানতে না পেরে দুটো পয়সার জন্য কলকাতায় টোল খুলতে গিয়েছিল সে। তখন তো সে গদাইকে টানেনি। তারপর কয়েক মাস সেখানে কাটিয়ে এখানে বাড়ি ফিরে এসে সে কি আশার আলো দেখতে পেয়েছিল মেজো খোকা? মনে আছে তোর? কি দিশা দেখিয়েছিলি তুই তাকে? তখনই তো সে মনস্থ করলো গদাইকে নিয়ে যাবে। তা তোর যদি অত অমত ছিল তুই মানা করলি না কেন? শুনতো কে? শুনতো কে? শুনতো মনেই দেখতে। মেজো খোকা, আর যার নামে যা কইবি আমি শুনব। বড় খোকার নামে কিছু কইবি নে। ও আমার যেমন তেমন ছেলে ছিল না। দিনের পর দিন, রাতের পর রাত ও দুটি চোখের পাতা এক করতো না। আমি কাঁদলে আমার চোখের জল মুছিয়ে দিত, বলতো মা মা আমি তো আছি। বড় খোকা, তুই কোথায় রইলি? কোথায় রইলি তুই?
আমি যে তোকে আজও খুঁজে ফিরি বাপ। মামি, ও মামি, বল বাবা। দেখো দেখো, আমি জানি যে আমার কোনো পরামর্শই এখন তোমার পছন্দ হবে না, তবু বল না। দেখো, মামা তো যাবার বেলা আমার ওকেন হয়ে গিয়েছিলেন, তো তার শেষ সময়ে আমরা তিনজন তার পাশে ছিলাম। আমি, রামকুমার ভাই আর হেমাঙ্গিনী বোন। আমাকে কিছু বলে যাননি বাবা, হঠাৎ করেই চলে গেলেন। তাই তো দেখো দেখো, মামা রামকুমারকে চলে যাওয়ার সময় যে কথাগুলো বলেছিলেন না, আমার মনে হয় তিনি সেগুলো আমাকেও বলেছেন। কেননা তিনি তো আমাকে তার ছেলের মতোই দেখতেন। জানি বাবা, তোর উপর বড় টান ছিল তার। হ্যাঁ, তাই মামি, আমি যদি রামকুমারের অবর্তমানে তোমাদের সমস্ত ভার আমার কাঁধে নিই, তাহলে তুমি দ্বিধা করো না মামি, দ্বিধা করো না। মন্দিরে যাওয়ার কাল থেকেই তো আমার ভেতরটা উল্টে পাল্টে গিয়েছিল। আমি তো সেখানে অবিশ্বাস নিয়ে গিয়েছিলাম। কৈবর্তের মন্দির, চারধারে নানান চাপানুতর, কিন্তু এড়াতে পারলাম না রে। কিন্তু বিশ্বাস কর, আমি সহজে মাথা নোয়াইনি রে, আমি সহজে মাথা নোয়াইনি। হ্যাঁ রে, সত্যি। সাঙ্গাত, তাহলে তুই আমাকে বল, আমি তোর ছোট্টবেলাকার বন্ধু, তোর মনে আছে সাঙ্গাত? হ্যাঁ, সেই মোয়া মোদক থেকে শুরু করে ওই ক্ষেতের শশাটা, তুই এক কামড় আমি এক কামড়, এই তো ছিল আমাদের করার। ছিল তো। তাহলে সত্যি কথাটা বল না রে সাঙ্গাত।